সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। যেমন বলা তেমন কাজ, ভোট দিতে সন্ধ্যাবেলায় বাড়িতে মেয়র কাউন্সিলরদের নিয়ে বৈঠক সারলেন মমতা। সরকারি আবাসনের বন্টন ব্যবস্থা নিয়ে উষ্মা হাইকোর্টের। ল্যাপটপে খোলা 3 মে ছবি, স্কুলের ঘরে ঝুলছে শিক্ষকের দেহ, শোরগোল শিলিগুড়িতে। প্রায় 3 লক্ষ পরীক্ষার্থী কমল উচ্চ মাধ্যমিকে, কি ব্যাখ্যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। রাজ্য সড়কগুলিকে নীল সাদা রঙে মার্কিং, 3 সপ্তাহের মধ্যে সরকারকে হলফনামা দিতে বলল হাইকোর্ট। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভার বৈঠক থেকে উস্কে দিয়েছিলেন ভুতুড়ে ভোটার প্রসঙ্গ। স্পষ্ট করে জানিয়ে দেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ভোটার তালিকা থেকে ভুতুড়ে নাম বাদ দিতে হবে। যেমন বলা তেমন কাজ, খুদ মমতাই এদিন নিজের বাড়িতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও 8 জন কাউন্সিলরকে ডেকে এই ব্যাপারে আরও এক প্রশ্ন বৈঠক করলেন। ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে কোথায় কি সমস্যা হচ্ছে, কত ভূত হানা দিল, ভোটার তালিকায় অক্ষরে অক্ষরে লিখে রিপোর্ট আকারে ফিরহাদের হাতে জমা দিতে হবে কাউন্সিলরদের। সময়সীমা বেঁধে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফিরহাদকে জানিয়ে দিয়েছেন কাজ শেষ করে সবিস্তারে সেই রিপোর্ট মার্চের 15 তারিখের মধ্যে তার কাছে জমা দিতে হবে। বেলায় নির্দেশ দেওয়ার পরপরই সন্ধ্যের মধ্যে নিজেই দলনেত্রী কাজ শুরু করে দিলেন। ওয়াকিবহাল মহল মনে করছে দলের নেতা মন্ত্রীরা যাতে ভুতুড়ে ভোটার ধরতে ডিলেমি না থাকে, তাই নিজে নেত্রী এ ব্যাপারে তৎপর হয়ে উঠেছেন। বস্তুত অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নেই, কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদ্ধতিতেই পদ্ম শিবির মহারাষ্ট্র দিল্লি দখল করেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। এ ব্যাপারে নেতাজি ইন্ডোরের সভা থেকে রীতিমতো তথ্য প্রমাণ তুলে ধরার পাশাপাশি বইয়ে পড়া দাগানোর মতো করে দলের নেতাকর্মীদের টাস্কও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিও তৈরি করেন। এবার সবার আগে নিজের কাজ শুরু করে দিলেন দলনেত্রী। পশ্চিমবঙ্গের সরকারি আবাসনের বন্টন ব্যবস্থা নিয়ে অখুশি কলকাতা হাইকোর্ট। যে নিয়ম এবং পদ্ধতির মাধ্যমে সরকারি আবাসনগুলি বন্টন করা হয় তাতে নতুন আবেদনকারীদের আবাসন পাওয়ার সম্ভাবনা খুবই কম। মন্তব্য প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। বর্তমানে আবাসনের দখলদারীরা বংশ পরম্পরায় এই সম্পত্তি ভোগ দখল করে যাবে। আবাসন বন্টনের নিয়মই তাদের এই সুবিধা করে দিচ্ছে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। মামলাকারীর আবেদন ছিল হাউজিং ডিস্ট্রিক্টের ম্যানেজারদের হাউজিং স্ট্রিটের সমস্ত বাসিন্দা আবেদনকারীদের নাম সহ অন্যান্য তথ্য প্রকাশ করতে নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে কম্পিউটারের সমস্ত তথ্য আপলোড করতে হবে যাতে যে কোনো ব্যক্তি প্রয়োজন মতো পুরো বিষয়টি দেখে নিতে পারে। পশ্চিমবঙ্গের সরকারি আবাসনগুলি কলকাতা সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাজ্য সরকারি আবাসনের মোট সংখ্যা 89টি, মোট ফ্ল্যাটের সংখ্যা 20,285। কলকাতা পুরো এলাকায় সরকারি আবাসনের সংখ্যা 40টি, বাকি 49টি আবাসন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, এই নিয়মের বেড়া জালে এই আবাসনগুলি সরকারের পক্ষে কখনোই খালি করা সম্ভব নয়। ওই আবাসনের আবাসিকরা বংশ পরম্পরায় ওই ফ্ল্যাট দখল করে থাকবেন। তখন সরকারি আইনজীবী বলেন, ন্যূনতম ভাড়ার বিনিময়ে ওই আবাসিকরা থাকেন। যেহেতু অন্যত্র বাসস্থানের সুযোগ না থাকা ব্যক্তিরাই এই ফ্ল্যাটে থাকার সুযোগ পান, ফলে ওই ফ্ল্যাটগুলি খালি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। প্রধান বিচারপতি বলেন, এই ক্ষেত্রে পরিবারের অন্য কোনো সদস্যের যদি অন্যত্র বাসস্থান থাকে সেক্ষেত্রে সরকারের অবস্থান কি? আবেদনকারী অতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, কেউ নজরে না আনলে কোনো পরিবারের কোনো সদস্যের বিকল্প বাসস্থান আছে কিনা তা চিহ্নিত করে সংশ্লিষ্ট ফ্ল্যাট খালি করার মতো পরিকাঠামো সরকারের নেই। প্রধান বিচারপতি জানান, এক্ষেত্রে যারা বসবাস করছেন নির্দিষ্ট সময়ের পর কি তাদের পুনরায় বসবাসের অনুমোদন দেওয়া হয়? মামলাকারী জানান, সরকার নির্দিষ্ট সময় অন্তর বিজ্ঞপ্তি জারি করে পুনরায় অনুমোদনের ব্যবস্থা করে। যদিও জেলার আবাসনগুলির অবস্থা খুবই খারাপ, আবাসনের ভাড়ার অঙ্ক খুবই কম, কোথাও 300 টাকা, কোথাও 60 বা 70 টাকা নেওয়া হয় ভাড়া বাবদ, তাই সেগুলি সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই তালিকায় স্বচ্ছতা যথেষ্ট অভাব রয়েছে। ল্যাপটপে খুলে রয়েছে স্ত্রী ও মেয়ের ছবি, পাশে পড়ে রয়েছে গীতার, স্কুলের ঘরে ঝুলছে শিক্ষকের দেহ। বৃহস্পতিবার সকালে এমনই ছবি সামনে এসেছে দার্জিলিং এর শিলিগুড়ি সংলগ্ন শাহুজাঙ্গির হাতিয়াডাঙ্গা এলাকায়। স্কুলের অন্য শিক্ষকরাই দেহ প্রথম দেখেন, পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়, উদ্ধার হয় একটি নোটও। তবে সেই বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। যে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার নাম অভিজিৎ নাথ। বছর 45-এর ওই ব্যক্তি জলপাইগুড়ির ধূপগুড়ির মাস্টার পাড়ার বাসিন্দা। তিনি কম্পিউটারের শিক্ষক ছিলেন। তিনি তিয়াডাঙ্গার মাতঙ্গিনী শিশু নিকেতন নামে একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন। প্রতি সপ্তাহে তিনি শুক্র ও শনিবার স্কুলে পড়ানোর জন্য আসতেন, সেখানেই একটি ঘরে থাকতেন। তারপর রবিবার বাড়ি ফিরে যেতেন। তার স্ত্রী ও মেয়ে ধূপগুড়িতেই থাকেন, সেখানেই একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন তার স্ত্রী। মাতঙ্গিনী শিশু নিকেতনের প্রধান শিক্ষক সঞ্জীব দাস বলেন, উনি প্রতি সপ্তাহে শুক্রবার করে এলেও এবার বুধবার এসেছিলেন। তবে ওই দিন স্কুল ছুটি ছিল, তাই উনি চাবি নিয়ে নিজের রুমে চলে যান, কিন্তু ওই দিন স্কুল খোলার সময় ওনাকে পাওয়া যায়নি। ফোন করলেও তুলছিলেন না। তারপর গেটের তালা খুলে পড়ুয়াদের ভিতরে প্রবেশ করানো হয়। এরপর স্কুল শুরু হয়ে যায় অন্য দিনের মতো। প্রধান শিক্ষক বলেন, 2টো ক্লাস হওয়ার পরে আমি যখন ওনার ঘরে যাই তখন গিয়ে দেখি তার ঝুলন্ত দেহ। দেখেই হতবাক হয়ে যাই আমি। কেন করলো তা বলতে পারবো না, তবে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।
প্রধান শিক্ষককেই পুলিশে খবর দেন। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার আশিঘর ফাঁড়ির পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে স্কুলের ঘরে যা থাকতেন অভিজিৎ, সেই ঘরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সামনে ল্যাপটপ রাখা ছিল, সেখানে স্ত্রী ও মেয়ের ছবি খোলা ছিল। এছাড়া পড়েছিল একটি গীতা আর একটি নোট। সেটা আসলে সুইসাইড নোট। পুলিশ আপাতত সেটা খতিয়ে দেখছে, কি কারণে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত করছে দেখছে পুলিশ। ওই শিক্ষক মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, পারিবারিক কোনো সমস্যা ছিল কিনা সেটাও দেখছেন তদন্তকারীরা। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, সুইসাইড নোট উদ্ধার হয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এদিকে এদিন সকাল থেকে ওই শিক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তা সম্ভব করা হয়নি। পরিবারের বক্তব্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। গত বছরের তুলনায় প্রায় 3 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমলো এবার। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর জন্য 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকেই দায়ী করেছেন সংসদ সভাপতি। আগামী 23 মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে 18 মার্চ। তার আগে 26 ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করেন সংসদ সভাপতি। এদিন সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 5,09,000 জন পরীক্ষার্থী। 2024 সালে এই সংখ্যা ছিল 7,90,000, অর্থাৎ গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 2,80,000। তবে এই সংখ্যা কমার কারণ হিসেবে 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী এবং উত্তীর্ণের সংখ্যা কম থাকার কথা জানিয়েছেন সংসদ সভাপতি। সে বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল 5,65,428 জন পরীক্ষার্থী। তার মধ্যে একাদশের জন্য রেজিস্ট্রেশন করেছিল 5,64,000-এর মতো। এই বছর পরীক্ষা দিচ্ছে 5,09,000 পরীক্ষার্থী, অর্থাৎ প্রায় 55,000 পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষা দিচ্ছে না। উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক এই রেজিস্ট্রেশন প্রসঙ্গে জানান, একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় এবং একাদশ থেকে দ্বাদশে ওঠার সময় অনেক পড়ুয়াই চাকরির দিকে এগিয়ে যান। পালা বদলের বাংলায় রাজ্যের সমস্ত সরকারি অফিসের রং নীল সাদা করা হয়েছে। একইভাবে ট্রাফিক গার্ডের গার্ডওয়ালেও নীল সাদা রং করা হয়েছে। তা নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জমা পড়ে। সেই মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারীদের অভিযোগ ছিল, সড়কগুলি চালকদের নিরাপদ স্থল করে তুলতে একটি রঙের নিজস্ব গুরুত্ব রয়েছে। বিজ্ঞানসম্মতভাবেই সেই রং বেছে নেওয়া হয়। ইন্ডিয়ান রোড কংগ্রেসে এই সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইনের সুপারিশ হয়েছে। সেই সুপারিশ মেনে দেশের সবকটি রাজ্যে হলুদ, সাদা, কালো ইত্যাদি বিভিন্ন রং রাস্তা মার্কিং এর জন্য ব্যবহার করে থাকে। মামলাকারীর অভিযোগ, এই রাজ্যেরও জাতীয় সড়কগুলিতে এই নিয়ম মানা হয়, ব্যতিক্রম শুধু রাজ্য সড়কগুলির ক্ষেত্রে। অবৈজ্ঞানিকভাবেই এখানে রাস্তায় নীল সাদা রঙের সড়ক মার্কিং করা রয়েছে। এই সওয়ালের প্রেক্ষিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, ইন্ডিয়ান রোড কংগ্রেসের সুপারিশ মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্য এ ব্যাপারে হলফনামা দিতে চায়। এরপরে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বস্তুত কদিন আগে এই মামলাতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। প্রধান বিচারপতিকে এও বলতে শোনা যায়, হাইকোর্ট কর্তৃপক্ষ নজরদারি না করলে হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনকেও নীল সাদায় রাঙিয়ে দেওয়া হতো।